ইউএসএতে আমার প্রথম গাড়ি। এই ভিডিওতে আমি আলাপ করব কিভাবে ইউএসএতে আমরা গাড়ি কিনি, আর আমার এই ব্র্যান্ড নিউ হোন্ডা অ্যাকর্ড EX 2024 গাড়িটির বিস্তারিত একটা রিভিউ কিন্তু আমি দেব। গাড়িটি আমি আমার আব্বার কাছ থেকে এই ঈদে উপহার হিসেবে পাই। শুধু গাড়ি বলে নয়, এটা যে এখানকার জীবনে কতটা কাজের তা বলে বোঝানো যাবে না। বলা হয় ইউএসএতে তুমি ড্রাইভিং জানো না মানে তুমি পঙ্গু, অর্থাৎ ড্রাইভিং জানতে হবে, সাথে গাড়ি তো থাকতে হবেই। আমার প্রাত্যহিক কর্মক্ষেত্র সহ বাজার সদাই করা, এখানে ওখানে আত্মীয়দের বাড়ি যাওয়া, এদিক সেদিক ঘুরতে যাওয়া সহ নানান কাজের জন্য আমার একটা শক্তপোক্ত ও একটু স্ট্রং গাড়ির দরকার ছিল। এমন একটা গাড়ি দরকার ছিল যেটা দিয়ে ব্যস্ত শহরের সড়কগুলো তো বটেই, আমি যেন অনায়াসে গতিশীল হাইওয়ে পাড়ি দিতে পারি, দূর দূরান্তে চলে যেতে পারি। তো আমি যেহেতু মাত্র কয়েক মাস হলো ইউএসএতে এসেছি, আমি বলেছিলাম 4-5 বছর ইউজ করা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবো। কিন্তু আমার আব্বা সহ বাসার সবাই চাইলো নতুন গাড়ি কিনতে, পুরনো গাড়ির ঝামেলায় না যেতে। তাই নিজের উপযোগী গাড়ি খোঁজা শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম হোন্ডার সিভিকের EX নেব, কিন্তু সিভিক একটু কম্প্যাক্ট গাড়ি, অ্যাকর্ড আবার সেই তুলনায় বেশ বড়, আরও কমফোর্টেবল, ইঞ্জিনও বেশ পাওয়ারফুল সিভিকের তুলনায়, আর ফিচারও কিছু বেশি। তাই অ্যাকর্ডের EX নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আর আমার ভাইয়া হোন্ডার অ্যাকাউন্টসে অনেক বছর জব করেছে, তাই ভাইয়ার এক্স অফিস হোন্ডার সেই শোরুমে গাড়ি কিনতে গেলে ভাইয়ার কারণে আমরা বেশ কিছু ডিসকাউন্ট পাই। আর যেই কালারটা আমি চুজ করেছি, অর্থাৎ রেডিয়েন্ট রেড মেটালিক, এটার জন্য কিন্তু এক্সট্রা $455 দিতে হতো আমাকে। $455 অনেক কিন্তু। তবে মজার ব্যাপার হচ্ছে ভাইয়ার রেফারেন্স আর ভাইয়ার এক্স কলিগ পল্লব ভাই ও সেলস ম্যানেজারের কারণে আমাদের ডিসকাউন্টের খাতায় ওই কালারটাও ফেলে দিই। এরপর একদম আমার প্রয়োজন মতো, আমার মনের মতো এই গাড়িটাকে কিনে নিয়ে বাসায় চলে আসি। ওকে, আলহামদুলিল্লাহ গাড়ি তো কেনা হলো। এবার গাড়ির ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। আমাদের এখানে এখন একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এগুলো কিন্তু কোনো বাইরের কোনো ময়লা না, এগুলো হচ্ছে ফুলের রেণু। সো এই সময় এত পরিমাণ ফুলের রেণু ওড়ে, সো অনেক সময় অ্যালার্ট দিয়ে দেয়, যাদের আসলে অ্যালার্জির সমস্যা আছে তার জন্য মাস্ক পরে বের হয়। সো এই ফুলের রেণুটা আমার নতুন গাড়িকে এরকম হলদে ময়লাটা বানিয়ে ফেলেছিল, তাই একটু ধুলাম কিছুক্ষণ আগে। তো ধুয়েও যে পুরোপুরি গেছে দাগগুলো তা না, বাট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। বাকিটা কার ওয়াশ এনে করতে হবে আর কি। এখনকার সব গাড়ি এই অবস্থা এখানে। গাড়িটার কালারটা হচ্ছে রেডিয়েন্ট রেড মেটালিক। এটার বৈশিষ্ট্য বা মজাটা হচ্ছে, সো যেহেতু এটা রেডিয়েন্ট, সো গ্লো করে কালারটা। সো সূর্যের আলোর এক এক সময় যখন এক এক রকম থাকে, সো গাড়ির কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যায়। সো ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে। ওকে, গাড়িটা বলে নিই আবারও, এটা হচ্ছে হোন্ডা অ্যাকর্ড EX 2024 গাড়িটার মডেল। এটার 192 HP ইঞ্জিন পাওয়ার। সো এটাকে যদি আমরা সিসিতে কনভার্ট করি তাহলে প্রায় 3000 সিসির কাছাকাছি আসবে। ওকে, এটা একটা মিড সাইজ সেডান কার। সো একদম কম্প্যাক্ট না, সো ভিতরে যথেষ্ট জায়গা, বসে বেশ আরাম, সিটগুলো বেশ কমফোর্টেবল। আর 17 ইঞ্চির হুইল, এই তো। আর LED লাইট, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সব LED। ওকে, এখন ভিতরে যাই, ভিতরে যেয়ে না হয় বাকি জিনিসগুলো আমরা আলাপ করব। সো এটা রিমোট লক। সো চাবির কি সাথে থাকলেই হবে, জাস্ট টান দিলেই খুলে যাবে, আলাদা করে কি ঢোকানোর কোনো প্রয়োজন নাই। আর যখন আমি চাবির কিটা নিয়ে গাড়ি থেকে একটু দূরে চলে যাব, তখন অটোমেটিক আবার ডোর লক হয়ে যাবে। সো চাইলে সব কিছু ম্যানুয়ালি করা যায়, বাট এটা আসলে প্রয়োজন নেই।
জাস্ট ঢোকার পরে হোন্ডা ওয়েলকাম জানালো। ওকে, তো আমরা গাড়ির ভিতরে এসে বসলাম, এখন স্টার্ট দেওয়া যাক। ওকে, তো গাড়ি এক্সকিউজ মি, গাড়ি স্টার্ট হয়ে গেল। রিডুট অফ করতে হবে। ওকে, তো এখন আমরা গাড়ির ভেতরে কিছু ফিচার নিয়ে আলাপ করব, যে জিনিসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিছু হোন্ডার কিছু স্পেশাল ফিচার আছে, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেফটি ফিচারগুলো। সো আমরা ধীরে ধীরে সেগুলো নিয়ে আলাপ করব। তো শুরুতেই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একদম আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এটা কিন্তু পুরোপুরি ডিজিটাল, কোনো অ্যানালগ কোনো কিছু নাই। এবং শুরুতেই সে যেটা দেখাচ্ছে যে আমি যে বসে আছি এবং আমার সিট বেল্টটা লক করা সেটা দেখাচ্ছে। ও ডোরটা ওপেন আছে এখন, সরি পুরোপুরি লাগে নাই, দেখতেই পাচ্ছেন। সো ওয়ার্নিং দিচ্ছিল যে ডোরটা ওপেন। সো সিট বেল্ট না পরা থাকলেও ওয়ার্নিং দিতেই থাকবে সবসময়। তো এই ফিচারগুলো বেশ ভালো। আর এখানে সামনে সব কিছু দেখা যায় এবং জিনিসগুলো কাস্টমাইজেবল। সো আমি চাইলে জিনিসগুলো চেঞ্জ করতে পারি আমি আমার সুবিধার মতো। সো ডিসপ্লে সেটিংসে চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে গাড়ির সেটিংসে ঢোকা যায়, গাড়িগুলো মানে গাড়িটা কীরকম বিহেভ করবে বা ওর সেফটি ফিচারগুলো কীরকম কাজ করবে সব কিছু কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি, জাস্ট এটা স্ক্রল করে করে করে। ওকে, তো নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে এটা, এখানে সব ইনফরমেশনগুলো এক জায়গায় চলে আসে। পাশেরটা হচ্ছে স্পিড মিটার, যেটা অলরেডি যেটা কি বলে যে মাইলে থাকে আমাদের এখানে। আমরা এখানে আমেরিকাতে কিলোমিটারে চলে না। সো 1 মাইল সমান সমান হচ্ছে 1.6 কিলোমিটার। ওকে, সো বাদিকের যেটা আছে এটা বেসিক্যালি হচ্ছে আমরা যেটাকে বলি কি যে টর্ক। সো ওকে, টর্কের মিটারটা চলে গেছিলো, আমি আবার নিয়ে আসলাম। সো আমার ইঞ্জিন টর্কটা কতটুকু আছে সেটা আমি এখান থেকে খুব ইজিলি দেখতে পারি। ওকে, সো জাস্ট ইঞ্জিনের টর্কটা এখানে শো করে, পাশে এটাতে স্পিড মিটার আগেই বললাম। আচ্ছা, মাঝখানে যে গাড়ির মতো যেই অ্যানিমেশনটা দেওয়া আছে এটা গাড়িটার অবস্থান মানে দেখায়, বা গাড়িটার অবস্থান এখানে আমাকে ভিজুয়ালি শো করতেছে যে এটা এখন গাড়িটা পার্কিংয়ে আছে। সো আমি যদি এখন ব্রেকে চাপ দিই, যে ব্রেকের লাইটগুলো জ্বলে উঠলো, ব্রেক থেকে পা সরিয়ে ফেললাম, লাইটগুলো নিভে গেল। তো আমি যদি এখন পার্কিং থেকে ড্রাইভ মোডে চলে আসি, সো গাড়িটাও কিন্তু যে ড্রাইভ মোডে চলে গেল। আর আমি যদি হেডলাইট জ্বলাই তো তখন সে আবার সামনের যেই হেডলাইটটা আছে এখানে সেটাও কিন্তু সে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিল। আমি এখন হেডলাইটটা নিভে ফেলছি। ওকে, সো ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা হয়ে যাবে। তো আমি জাস্ট সংক্ষেপেই আলোচনা করতেছি জিনিসগুলো, ফিচারগুলো অনেক বেশি। আচ্ছা, একদম ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আমার ফুয়েল ইন্ডিকেটর। সো এখানে আমার গ্যাস কতটুকু আছে তা দেখাচ্ছে। গ্যাস মানে কিন্তু আসলে গ্যাস না, গ্যাস মানে কিন্তু এখানে কি বলে যে আমাদের যে গ্যাসোলিন আছে, সো সেটাকে কিন্তু এখানে গ্যাস দ্বারা বোঝানো হয়, এখানে সবাই গ্যাস বলে। সো এগুলো কিন্তু সব তেলে চলে। সো গ্যাস মানে কিন্তু গ্যাস বা সিএনজি হবার কোনো কারণ নেই। আচ্ছা, আর এর পাশে হচ্ছে আমার ইঞ্জিন হিট কতটুকু আছে সেটা। তো আর এখান থেকে আরও কিছু সুবিধা আমরা পেতে পারি। এখানে যে এখানে দেওয়া আছে যে ভয়েস কমেন্ট দেওয়া আছে। সো আমি যদি এখানে চাপ দিয়ে যদি আমি বলি যে ফর এক্সাম্পল আমি আমার ভাইয়াকে কল দিতে চাচ্ছি, সো আমি যদি এখানে চাপ দিয়ে বলি যে কল জাকির, তাহলে আমার মোবাইলের সাথে গাড়ির ব্লুটুথ কানেক্ট করা আছে। সো এখানে ভাইয়ার কাছে কল চলে যাবে এবং আমি ফোন টাচ না করেই কিন্তু ভাইয়ের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারবো আমার গাড়ির স্পিকারের মাধ্যমেই। তো এটা অনেক সেফ একটা ফিচার, সো কোনো ঝামেলা হয় না এই ক্ষেত্রে।
তারপর কলের ভলিউম আমি এখান থেকে আপ ডাউন করতে পারি। শুধু কলের ভলিউম না, মিডিয়ার ভলিউম, যে গান চলতেছে বা রেডিও চলতেছে, এখানে রেডিওটা ছাড়তে হয় কারণ এখানে ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট। স্পেশালি শীতকালে কোথায় কোথায় স্নো আছে না আছে, স্নোর কারণে কোথায় রাস্তা বন্ধ আছে, আমরা ওয়েদার চ্যানেলের যে রেডিও আছে সেখান থেকে জানতে পারি। এমনকি ক্র্যাশ কোথায় হচ্ছে না হচ্ছে, ট্রাফিকের যে রেডিওটা আছে সেখান থেকে আমরা জানতে পারতেছি ইনস্ট্যান্ট। তখন আমরা হয়তো বা রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় চলে যাচ্ছি। এরকম অনেক ফিচার আছে। সো রেডিওটা এখানে চলেই গাড়ির ভিতরে। তো আমার গাড়িতেও কিন্তু রেডিও চালু হয়ে গেছিলো, আমি অফ করে দিলাম। আর এক্সকিউজ মি, আবার রেডিও স্টেশন বা মিডিয়া চেঞ্জ করার জন্য, আগে পরে যাওয়ার জন্য এই দুটো বাটন আমরা ইজিলি টাচ করে সেই কাজগুলো করতে পারি। ডান দিকে যদি আসি, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু সেফটি ফিচার আমরা এখান থেকে সরাসরি ঢুকতে পারি। তো সেই সেফটি ফিচার নিয়ে বিস্তারিত আমি পরে বলতেছি। আপাতত জাস্ট আমি বলে রাখি যে আমি যদি ক্রুজ কন্ট্রোলে যেতে চাই বা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলে যেতে চাই, এখান থেকে সহজে যেতে পারি। তারপরে ডিস্টেন্সটা আমি এখান থেকে আপ ডাউন করতে পারি। এরপর হচ্ছে রোড ডিপারচার নেভিগেশন সিস্টেমটা অন অফ করতে চাই, সেটাও আমি এখান থেকে করতে পারি। এরকম আরও অনেক ব্যাপার আছে, জিনিসগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এক্সকিউজ মি। তো সংক্ষেপে বলতে গেলে এই হচ্ছে আমার স্টিয়ারিং হুইলের ফিচারগুলো। গাড়ির অবস্থা একটু ধুলো আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, যে বাইরে প্রচুর এই ফুলের রেনু থাকার কারণে অবস্থা খুবই খারাপ। বেসিক্যালি আজকে তার পরের দিন, সো কালকে আর ওই সময়টার ভিডিও করা হয়নি, একটু কাজ পড়ে গেছিলো। তো এখন আরও রেনু পড়ছে, কারণ কন্টিনিউয়াসলি রেনু পড়তেই আছে। এর মধ্যে ধুয়েও লাভ হচ্ছে না, কারণ এটা ভালো করে ওয়াশ করতে হবে। বৃষ্টি আসি করছে, 1-2 ফুটা পড়ছে, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি আসলেও আসতে পারে, মেবি আসবে। হ্যাঁ, ওয়েদার চ্যানেল বলছে বৃষ্টি আসবে, সো বৃষ্টি আসবেই। ওকে, সো এই ছোটো ছোটো দাগগুলো দেখতে পারতেছি কিনা জানি না, এগুলো একটু ইগনোর করতে হবে, কারণ এখন যে ওয়েদার, এই ওয়েদারে আসলে গাড়ি ঝকঝকে রাখা সম্ভব না। এই ফুলের রেনুগুলো চলে যাবে সপ্তাহখানিক পরে, তখন আবার একদম সব কিছু ঝকঝকে ক্লিন। সব কিছুতে এখন হলুদ রেনুগুলো, এটাই কিন্তু আসলে আমাদের পরিবেশটাকে সুন্দর সজীব সতেজ রাখে। আচ্ছা, তো এবার আমি আসি আমার গাড়ির যেই সেফটি ফিচারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথমে যদি কথা বলতে চাই, সেটা আমি বলবো যে আমার গাড়ির অ্যান্ড্রয়েড অটোর কথা বলি বা অ্যাপল কারপ্লের কথা বলি। সো আমি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সো আমি এখানে অ্যান্ড্রয়েড অটোর কথাই বলবো। সো যখন গাড়ির সাথে মোবাইলটা আরও ভালো করে কানেক্ট হয়, তখন কিন্তু আমি আমার মোবাইলের যে ম্যাপটা আছে সেটা ডিরেক্টলি আমি আমার গাড়িতে ইউজ করতে পারি এই ডিসপ্লেতে, যেটা খুব হেল্পফুল এখানে চলাচলের জন্য। তো কানেক্ট করি আমার ফোনটা। সো এখানে এক হাতে এক ফোন ধরে রাখতেছে একটা, সো 2 হাতে আমার 2 ফোন। আমি জাস্ট এটা কানেক্ট করি, আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই তার দিয়ে ফোনটা কানেক্ট করে এখানে রেখে দেবো। তো কানেক্ট হয়ে গেল। যখন আমি এখানে কানেক্ট করলাম, সো এখন আর ব্লুটুথের সাথে কোনো যোগাযোগ থাকবে না, এখন ডিরেক্ট সম্পর্ক হয়ে গেছে। তো আমি যাই কানেক্টে গেলে, যে আমার গুগল ম্যাপটা চলে আসে এখানে। সো আমি ভয়েস কমান্ডও যেতে পারবো। তো আপাতত ধরেন যে আমি এখান থেকে বাসা থেকে একটা দিলাম, লোকেশন দিলাম। তো আমি চালু হলে এখান থেকে আমাকে ভয়েস কমান্ড দিবে, গুগল ম্যাপে যেভাবে কমান্ড দেয়। সো বেসিক্যালি মানে গুগল ম্যাপটাই আমি আমার গাড়ির ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো এই ডিসপ্লেটা খুবই কাজের একটা ডিসপ্লে। এটা শুধু যে আমি এখান থেকে এই গুগল ম্যাপে দেখতে পাচ্ছি তা না, এখান থেকে আমি আমার ফোনে ঢুকতে পারতেছি, সরাসরি আমার ফোনটা চলে আসতেছে। তারপর রেডিও স্টেশনগুলোতে আমি এখান থেকে ঢুকতে পারবো। আপাতত শখ নাই, অফ করতে হবে রেডিওটা। ওকে, রেডিওটা চালু হয়ে গেছিলো। তো এই হচ্ছে মজাগুলো, যে আমি খুব ইজিলি অনেক কিছু করতে পারতেছি। তারপরে আমি যদি এখান থেকে মেনুতে যাই, এখানের যে সেটিংগুলো আছে সেগুলোতে আমি অ্যাক্সেস করতে পারবো। সেটা কিন্তু টাচ স্ক্রিন, সো খুব ইজিলি জিনিসগুলোতে অ্যাক্সেস করা যায়। তো অনেক ধরনের সেটিংস আছে এখান থেকে। তো এমনকি গাড়ির অনেক কিছু সেট করা যায় এখান থেকে। তো আমি সেখানে আর না যাই। ওকে, আমি আমার ম্যাপেই থাকি। আচ্ছা, আরেকটা যেটা খুব
জরুরি বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমি যখন রিভার্সে যাব বা ব্যাকে যাব, আমি কিন্তু খুব ইজিলি আমার ব্যাক ক্যামেরাটা আমি এখানে দেখতে পারি। তো এখনকার গাড়িতে এটা খুবই কমন ফিচার, আলাদা করে বলার কিছু নাই। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, যদি আমি এখান থেকে জাস্ট রিভার্সে যাই তাহলে কিন্তু আমার এই গাড়ির ব্যাকটা আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। এবং এখানে 3টা মোড আছে, একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, একটু ফিশাই আসে, তারপর এটা নর্মাল ওয়াইড অ্যাঙ্গেল, আর তারপরটা হচ্ছে একদম ওপর থেকে দেখাচ্ছে। স্পেশালি পার্কিংয়ের লটে এই জিনিসটা খুব কাজে লাগে, যে আমার পেছনে আসলে শেষটা কোথায়, বা পেছনে আমি যদি দেওয়ালের দিকে পার্ক করি সেক্ষেত্রে জিনিসটা খুবই কাজের। ওকে, আমি আবার ব্যাক করি। আর যখন আমি এখান থেকে স্টিয়ারিং হুইলটা ঘোরাচ্ছি, ফর এক্সাম্পল আমি এটাকে ঘোরালাম, সো আমার এই যে এই বারটা আগে ইয়েলো ছিল সেও কিন্তু ঘুরে যাচ্ছে। সো আমাকে দেখাচ্ছে যে আমার গাড়িটা কোন দিকে যেতে পারে। ওকে, সো এটা খুবই কাজের, এবং ব্যাক করার সময় এটা খুব পারফেক্টলি গাড়িটাকে ব্যাক করার সুযোগ করে দেয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে চেক ইউর সারাউন্ডিংসের পরে যে এই আইকনটা, এটা হচ্ছে বলা হচ্ছে ক্রস ট্রাফিক মনিটর। মানে হচ্ছে যদি আমার গাড়ির পাশ থেকে, ধরুন ডান পাশ থেকে বা বাম পাশ থেকে বা পেছন থেকে কোনো গাড়ি আসতে থাকে আমার দিকে, যেটা হয়তো বা আমি আপাতত দেখতে পাচ্ছি না, ও কিন্তু একটা ওয়ার্নিং দিবে আমাকে যে তোমার গাড়ি আসতেছে, তুমি সাবধানে থাকো। তো অন্য সময় যেটা হতো ঘাড় ঘুরিয়ে দেখতে হতো আমাকে যে গাড়ি আসে কিনা খেয়াল রাখতে হতো। তো এই ক্ষেত্রে আসলে সেই প্রয়োজনটা পড়ে না। আর এই ক্যামেরা থাকার কারণে আসলে ঘাড় ঘুরিয়ে পার্কিং করার বা ব্যাকে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। খুব ইজিলি আমরা এটা দিয়ে আমাদের কাজ সেরে ফেলতে পারি। ওকে, তো আপাতত এতটুকুই মনে পড়তেছে ডিসপ্লের ব্যাপারে। খুঁটিনাটি আরও অনেক কিছু আছে, ওগুলো নিয়ে আলোচনা করি। সো আমি আবার পার্কিংয়ে চলে যাই। আচ্ছা, পার্কিংয়ে যাওয়াতে যেটা মনে পড়লো, আমার গাড়ির লকিং ফিচার নিয়ে কিছু কথা বলি। জিনিসটা কাস্টমাইজেবল। তো আমি যেটা করেছি, আমি যখন গাড়িতে যখন আমার পার্কিং মুড থেকে যখন আমার শিফটার ট্রান্সমিশনটা শিফট হবে, তখনই আমার গাড়ির ডোরগুলো অটো লক হয়ে যাবে। আর যখন আমি গাড়ি থেকে বের হব, তখনও কিন্তু গাড়ি থেকে বের হয়ে সামান্য একটু দূরে গেলে, অর্থাৎ আমি গাড়ি থেকে বের হয়ে যদি হুডের সামনে যাই, তখনই কিন্তু আমার গাড়ি আবার অটো লক হয়ে যাবে। আমাকে চাবি দিয়ে অন অফ করতে হবে না, চাবি মানে রিমোট লক যেটা, সেটা দিয়ে আর অন অফ করতে হবে না। তো আবার যখন আমি গাড়িতে ঢুকবো, তখনও কিন্তু সেমভাবে আমি আমার গাড়িতে ঢুকে পড়তে পারবো। অর্থাৎ আমার পকেটে জাস্ট আমার রিমোট লকটা থাকলেই হবে, আমাকে আলাদা করে গাড়ির লকটা বের করে আলাদা করে চালু করার কোনো কিছু নাই। সো এই জিনিসটা বেশ কাজের আর কি। সো এই লকটা এটা জাস্ট সাথে রাখলেই, পকেটে রাখলেই হবে, আর কিছু করার নাই। ওকে, এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফিচার। না, ওয়াইপার না, একটু ক্লিন করে নিলাম, ধুলা মানে ওই ফুলের রেণুগুলো পড়ে আছে। সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর। ওকে, এটা খুবই কাজের, আমি মনে করি এটা সব গাড়িতেই দেওয়া উচিত এখনকার দিনে। সেটা হচ্ছে লেন চেঞ্জ করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমাদের এখানে কিন্তু যতদূর কেউ লেন চেঞ্জ করে না, কিন্তু তারপর লেন চেঞ্জ করার কিছু সিস্টেম আছে এবং খুব সাবধানে করতে হয়, কারণ গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে চলে এখানে। আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, তো খুব সাবধানে লেন চেঞ্জ করতে হয়। আর লেন চেঞ্জ করার সময় আমার পাশে কোনো গাড়ি আছে কিনা খেয়াল রাখতে হয়। স্পেশালি আমাদের যে ব্লাইন্ড স্পট, অর্থাৎ যে স্পটটা আমি নর্মালি দেখতে পাই না, সেই স্পটে কোনো গাড়ি আছে কিনা সেটাও কিন্তু খুব খেয়াল রাখতে হয়, নাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা চান্স থাকে। তো নর্মালি যেটা কি করতে হয়, যে আমাদেরকে দেখতে হয়, ধরুন আমি ডানে আমি আমার লেন চেঞ্জ করবো, আমাকে ডানের মিরর দেখতে হচ্ছে, তারপরে এই পেছনে এই পর্যন্ত দেখতে হচ্ছে আমার কোনো গাড়ি আছে কিনা। সো আমি যখন ড্রাইভিং টেস্ট দিয়েছিলাম, আমার কিন্তু হেভি লেন চেঞ্জ করতে হয়েছিল। ওকে, তো এই জিনিসটা কিন্তু একটু প্যারাদায়ক। তো এখন আমি এই গাড়িতে যে জিনিসটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর। এটা থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল ধরেন যে আমি এখন বাম দিকে আমি আমার লেনটা শিফট করব। সো আমি যখন আমার ইন্ডিকেটারটা অন করব বাম দিকে, ওকে, তখন যেটা হবে, গ্লাসটা নামাই আমি, এই যে আমার গাড়ির গ্লাসে দেখেন এখানে একটা আইকন আছে গাড়ির মতো,
এই যে আইকনটা গাড়ির মধ্যে চলে যাচ্ছে বারবার, এবার আসছে। সো এই জিনিসটা লাইট জ্বলতে থাকবে এই জায়গাটা ছোট্ট একটা, এবং একটা ওয়ার্নিং দিতে থাকবে যদি আমার বাম পাশে বা আমার ব্লাইন্ড স্পটে কোন ধরনের কোনো ভেহিকল থাকে বা কোনো কিছু থাকে, তখন কিন্তু ও আমাকে কন্টিনিউয়াসলি একটা ওয়ার্নিং দিবে। মানে হচ্ছে তুমি এখন লেন শিফট করবা না, তুমি যখন লেন শিফট করো তাহলে তুমি তোমার পাশের গাড়ির সাথে সংঘর্ষ করবা। তো আমি আসলে ঘাড় না ঘুরিয়েও কিন্তু বুঝতে পারবো যে আমার বাম পাশে লেন শিফট করার মতো পর্যাপ্ত জায়গা আছে কিনা, কোনো গাড়ি আছে কিনা, বা আমার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা। সো সেটা কিন্তু আমি এই ওর সেই দেওয়া ওয়ার্নিং থেকেই কিন্তু আমি জিনিসটা বুঝতে পারবো। তো এটা দুপাশেই দেওয়া আছে, সো খুবই কার্যকর জিনিসটা। গ্লাসের মধ্যে কিন্তু আবার বলছি ফুলের রেণু পরে গোটা গোটা হয়ে আছে। সো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জিনিসগুলো। তো খুবই কার্যকর এই জিনিসটা, খুবই সেফলি এবং আরামের সাথে লেন চেঞ্জ করা যায়। ওই সামনের কালো গাড়িটা, ওটাতে এই গাড়িটা একটু পুরোনো, ওটাতে এই ফিচারগুলো নাই। সো ওটা যখন চালানো হতো মাঝে মধ্যে, তখন কিন্তু আসলে আমাকে ঘাড় ঘুরিয়ে লেন চেঞ্জ করতে হতো, এবং ওটাতে ব্যাক ক্যামেরাও নাই। সো ঘাড় ঘুরিয়ে পেছনে নিতে হতো ভালো করে দেখে, বা মিররে খুব ভালো করে দেখে দেখে জিনিসগুলো আমাকে করতে হতো। এই ফিচারগুলো যেসব গাড়িতে আছে, এখন ম্যাক্সিমাম গাড়িতে এই জিনিসগুলো আছে। সো এগুলো থাকলে আসলে ড্রাইভারের জন্য ড্রাইভ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় বলে আমি মনে করি। আচ্ছা, তো সেফটি ফিচারের মধ্যে আরও কী আছে সেটা হচ্ছে, এটা আসলে দেখানো যাবে না, একটু বলে বসাতে হবে। সেটা হচ্ছে একটা আছে লেন কিপিং অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো লেন কিপিং অ্যাসিস্ট্যান্টে কি, যে আমার যে মিররটা দেখছেন, এই মিররের সামনে কিন্তু ওর একটা ক্যামেরা আছে, ও কিন্তু সব কিছু রিড করে এখান থেকে। আচ্ছা, তো ও যখন রিড করছে জিনিসটা, তখন যেটা হয় সেটা হচ্ছে যে ও লেন দেখতে পারে, ও রোড সাইন দেখতে পারে, যার ফলে কিন্তু যেখানে এখন 0 মাইল পার আওয়ার যে জিনিসটা আছে, এখন আমার সামনে কোনো রোড সাইন নাই, যেহেতু এলাকার ভিতরে আছি, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, যেহেতু আমার সামনে কোনো রোড সাইন নাই, তো রোড সাইন থাকলে কিন্তু ওটাকে রিড করে এখানে আমাকে স্পিড লিমিটটা দেখাতো। সো যেহেতু আমি এখন আমাদের এলাকার ভিতরে আছি, এখানে স্পিড লিমিট হচ্ছে 25 মাইলস, সো সেটাই ওখানে 25 লেখা থাকতো। তো এটা থাকাতে সুবিধা হচ্ছে যে আমাকে কিন্তু কষ্ট করে আর স্পিড লিমিটের জন্য আশেপাশে তাকাতে হচ্ছে না, বা স্পিড লিমিটটা আমি কী দেখছিলাম রে, ভুলে গেলাম রে, এরকম কোনো সমস্যা নেই, কারণ গাড়ি দেখাই দিবে যে স্পিড লিমিটটা কত। তো আমি একটু সামনে গেলেই জিনিসটা চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে অনেক জায়গায় একই জায়গায় 2টা স্পিড লিমিট থাকে কখনো কখনো। সেই জায়গাটা কি, যেমন হচ্ছে যে স্কুল জোন। তো স্কুল জোনে স্পিড লিমিট হচ্ছে যখন স্কুল জোনের লাইট জ্বলবে, একটা ইয়েলো লাইট আছে, সেটা যখন স্কুল শুরু হয় বা স্কুল শেষ হয়, যখন স্টুডেন্টরা বের হয় বা বিশেষ বিশেষ সময়ে লাইটগুলো জ্বলে, তখন ওই আমাদেরকে নর্মাল যে স্পিড লিমিট আছে, ফর এক্সাম্পল নর্মাল স্পিড লিমিট হচ্ছে 55 মাইল পার আওয়ার, কিন্তু যদি লাইট জ্বলে সেখানে 25 লেখা থাকবে, সো আমাকে তখন 25-এ চলতে হবে। সো স্কুলের জন্য ওখানে গেলে আমাকে নর্মাল স্পিডের পাশাপাশি আরেকটা জায়গায় ইয়েলো করে ওই 25 লেখাটা আসবে। বা আমি যদি ওয়ার্ক জোনে যাই, সো নর্মাল রাস্তা, এখন ওয়ার্ক জোন করছে, পাশে হয়তো কাজ চলতেছে, সেক্ষেত্রে আবার স্পিড লিমিট ওরা আবার কমাই দিছে, ওখানে তো আবার 25 করে দিছে, তো তখন আবার আমাকে ওয়ার্ক জোনের ওটা শো করবে। সো এটা খুবই কাজের একটা জিনিস আর কি। রাস্তায় স্পিড লিমিট নিয়ে কনফিউজ হওয়ার কোনো আসলে অবকাশ নাই, ও খুব সুন্দর করে লেখা দিবে। আচ্ছা, কই এনেছিলাম, কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলছি। ও হ্যাঁ, সো লেন কিপিং অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে ও তো যে বললাম যে সব কিছু দেখতে পায় গাড়ি। তো এখন আমি যে লেন কিপিং অ্যাসিস্ট্যান্সটা অন রাখি, আই থিঙ্ক এটাই সম্ভবত লেন কিপিং অ্যাসিস্ট্যান্স, এটাই লেন কিপিং অ্যাসিস্ট্যান্স। এটা যখন আমি অন রাখবো, তখন যেটা হবে, গাড়ি একটা নির্দিষ্ট স্পিড লিমিটে থাকতে হবে, তখন যেটা হবে যে গাড়ি অটোমেটিক নিজেকে নিজের লেনের মধ্যে রাখবে। হ্যাঁ, সো এটা খুব শর্ট টাইমের জন্য করা যায় জিনিসটা। ফর এক্সাম্পল, যে আমার পাশের সিটে কোনো বাচ্চা আছে, বা এখানে মানুষজন কুকুর টুকুর নিয়ে যায়, বা কোনো কিছু আমার করতে হচ্ছে 1 হাত দিয়ে বা 2 হাত দিয়ে, আমার সামনে তাকানো একটু ঝামেলা কয়েক সেকেন্ডের জন্য, তখন আমি এটা একটু অন রাখলাম কিছুক্ষণের জন্য, অন রেখে ওকে করলাম। তখন যেটা হবে, সামনে আমার লেনটা যদি এসে ডানে বা বামে কার্ভ হয়েও যায়, গাড়ি কিন্তু সেদিকেই কিন্তু যাবে। ওকে, সো গাড়ি লেনটাকে ফলো করবে, কোনো সমস্যাই হবে না ওই মানে লেনে থাকার জন্য।
সো এটা খুবই কাজের একটা ফিচার এবং বেশ কার্যকরী। ওকে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রোড ডিপারচার নেভিগেশন সিস্টেম। এটাও লেনের সাথে সম্পৃক্ত। তো এখানে আমি আগেই বলেছি, এখানে লেনে চালানো মানে নিজের লেনে থাকা ছাড়া কোনো বিকল্প নেই, এক্সেপ্ট আমি যখন লেন চেঞ্জ করতে চাচ্ছি কোনো প্রয়োজনে, তখন ইন্ডিকেটর দিয়ে যথাযথ নিয়ম মেনে তারপর আমাকে লেন চেঞ্জ করতে হবে। তো এখন আমি অনেকে আছে যে লেনে থাকলেও একটু বের হয়ে যায় নিজের লেন থেকে, বুঝতে পারে না। নতুন ড্রাইভারদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, বা ড্রাঙ্ক হয়ে যদি কেউ চালায় তখন তার ক্ষেত্রেও হবে। তো লেন কিপিং রোড ডিপারচার নেভিগেশন সিস্টেমটা অন থাকলে যেটা হয় যে, ধরেন যে আমি আমার গাড়িতে আমি কোন ইন্ডিকেটর দিলাম না, কিন্তু আমার গাড়িটা লেন থেকে ডান দিকে সরে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। ও তখন যেটা করবে, এই স্টিয়ারিং হুইলটা একটু ভাইব্রেশন মারে, হালকা হালকা অটো আমাকে বামে পুশ করবে। তো তখন আমি বুঝতে পারবো আরে আমি তো বের হয়ে যাচ্ছি। সো এটা খুবই খুবই কাজের একটা জিনিস। তারপর যে ট্রাফিক সাইন রিকগনিশন সিস্টেম, যেটা বললাম যে ও ট্রাফিক সাইনগুলো দেখতে পারে, স্পিড লিমিটগুলো বলে দেয়। তারপর সামনে কোনো স্টপ সাইন থাকলে সেটা শো করবে, এখানে স্টপ লেখা থাকবে। এরকম নানা রকম জিনিস ও করে থাকে, যেটাকে ট্রাফিক সাইন রিকগনিশন বলে। তারপরে ট্রাফিক জ্যামে যেন কি একটা আছে, সরি ভুলে গেছি। আচ্ছা, আরও দুইটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে যে ক্রুজ কন্ট্রোল অ্যান্ড অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, যেটা আমি শুরুতে বলেছিলাম। ক্রুজ কন্ট্রোলটা কি, যে আমি ক্রুজ কন্ট্রোলটা অন করে আমি একটা লিমিট দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 70। তো যেটা হবে, আমার গাড়ি অটোমেটিক 70-তে উঠে লক হয়ে থাকবে, আমাকে আর ওটার জন্য কোনো চাপাচাপি করতে হবে না, গ্যাস চাপতে হবে না। গ্যাস মানে হচ্ছে এই যে এটা এক্সেলারেশন, ঠিক আছে? সো গ্যাস চাপাচাপি ঝামেলা নেই, ও নিজের মতো চলবে, নিজের মতো স্পিডটা ধরে রাখবে। আচ্ছা, আর অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা এটা খুবই কাজে লাগে যখন আমরা জ্যামে থাকি। জ্যাম লাগে না এখানে তা কিন্তু না, এখানেও কিন্তু মাঝে মধ্যে জ্যাম লাগে, স্পেশালি অফিস আওয়ারে কিন্তু হেভি ট্রাফিক থাকে। আর জ্যামটা স্পেশালি লাগে কখন, হাইওয়েতে যদি কোনো ক্র্যাশ হয়, এবং প্রতিদিনই ক্র্যাশ হচ্ছে। আমাদের পাশের হাইওয়েটা হচ্ছে ইন্টারস্টেট 95 মার্কামারা হাইওয়ে। এটা আমেরিকাকে উত্তর এবং দক্ষিণ দুই প্রান্তকে সংযুক্ত করছে, অনেকগুলো স্টেটের মাঝখান দিয়ে গেছে এই হাইওয়েটা। প্রতিদিন একাধিক ক্র্যাশ হচ্ছে এখানে। তো ক্র্যাশ হলে তখন একটু জ্যাম পড়ে যাচ্ছে, দেখা গেলো যে একটা লেন ক্লোজ হয়ে গেল বা দুইটা লেন ক্লোজ হয়ে গেল। অনেক বড় বড় ক্র্যাশ হলে তখন রাস্তা আটকাই দিয়ে হেলিকপ্টার আসে উদ্ধার করতে। তো ক্র্যাশ হলে তো জ্যাম লাগবে। তো তখন জ্যামের মধ্যে বারবার যদি আমি একটুখানি আগাই, ধরলাম যে বারবার, তখন আমাকে কী করতে হবে, একবার আমি এক্সেলারেশনে দিব, আরেকবার আমি ব্রেক দিব, গ্যাস ব্রেক এই করতে করতে আমার সারাদিন পা ব্যথা হয়ে যাবে। তখন আমি যদি এই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা অন রাখি, তখন যেটা হবে, একটা নির্দিষ্ট স্পিডে রাখতে হবে, এটা অবশ্যই স্লো স্পিডে। ও আমার সামনে যে গাড়িটা আছে ওর যে স্পিডটা আছে সেটাকে ও অ্যাডপ্ট করে দেখা গেল ও একটু স্লো যে সামনে থেমে গেল, আমার গাড়িটাও স্লো যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে সামনে থেমে যাবে। এই ডিস্টেন্সটা শুরু হয় হচ্ছে 20 ফিট থেকে, এবং চাইলে আমি তখন এই ডিস্টেন্সটা কমাইতে বাড়াতে পারবো। 20 ফিট থেকে মিনিমাম 5 ফিটের মধ্যে আমি রাখতে পারবো। সো এটা আমাকে তখন আর এই বসে বসে এই ব্রেক গ্যাস করতে হবে না, ঠিক আছে? সো আমি খুব আরামে তখন থাকতে পারবো। এটা একটা মজার ফিচার। আচ্ছা, তো এইটার আরেকটা যেটা মজা আছে, সেম টাইপের মজা, সেটা হচ্ছে যে এখানে আমাদের এই ব্রেক হোল আছে। হ্যাঁ, ব্রেক হোলটা যদি আমি এখানে অন করি, এটা অফ আছে, এটা জ্যামের মধ্যে। ব্রেক হোলটা কি, আমাকে ব্রেক চাপতে হবে না। আমি হয়তো জ্যামে আছি, আমি জাস্ট একটু গ্যাস দিব, দিয়ে গ্যাস থেকে পাটা উঠিয়ে ফেললেই গাড়ি অটো ব্রেক হয়ে যাবে। গ্যাস দিব, গ্যাস থেকে পাটা উঠিয়ে ফেললে অটো ব্রেক হয়ে যাবে। এটা নির্দিষ্ট স্পিডে বা স্লো স্পিডের মধ্যে করতে হবে। সো এই জ্যামের মধ্যে জিনিসটা করা যায়, গ্যাস দিব, উঠিয়ে ফেলবো, অটো ব্রেক। আমাকে বারবার আবারও এই গ্যাস ব্রেক করতে হবে না। সো এখানে এটাও কিন্তু বেশ কাজের একটা জিনিস। ওকে, আচ্ছা, এবার আসি আমি একটু আমার ট্রান্সমিশন নিয়ে কথা বলি। এটা একটা অটো গিয়ারের গাড়ি। সেখানে আমার ট্রান্সমিশনের অপশন কী আছে, প্রথমটা পার্কিং, তারপর যদি যাই রিভার্সে গেলে যে অটোমেটিক ব্যাক ক্যামেরা চলে আসবে,
তারপরে নিউট্রাল, এরপর ড্রাইভ, নর্মাল রেগুলার আমরা যে ড্রাইভ করি এই ড্রাইভ দিয়ে সব কিছু করা যাবে। কিন্তু তারপরেও যদি আপনি ওর এক্সট্রা পাওয়ার চান, এক্সট্রা বুস্ট চান, স্পোর্টি ফিল চান, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে এই স্পোর্ট মোডে। এটাতে গেলে কিন্তু এক্সেলারেশন অনেক বেড়ে যাবে, গাড়ির অনেক কী বলবো রেসপন্সিভ হয়ে যাবে সব কিছু। সো গাড়ির ইঞ্জিনের সাউন্ডই চেঞ্জ হয়ে যাবে, টর্ক বেড়ে যাবে। সো এটা বেশ কাজের, স্পেশালি যখন হাইওয়েতে থাকবেন। তার মানে হাইওয়েতে যে নর্মাল ড্রাইভে ড্রাইভ করা যাবে না তা না, নর্মাল ড্রাইভে কিন্তু এটা প্রচুর স্পিড উঠে যায়। সো স্পোর্ট মোডে গেলে আরও বেশি স্পিড উঠবে। সো হাইওয়েতে স্পোর্ট মোডটা থাকলে দ্রুত স্পিড তোলা যাবে, বা লেন চেঞ্জের সময় খুব দ্রুত সেফলি লেন চেঞ্জ করা যাবে, এরকম বেশ কিছু কাজ আছে। আর যদি আমি লো মোডে যাই, লো মোডটা হচ্ছে একটু স্লো হবে আর কি। এটা বেসিক্যালি কাজ দিবে হচ্ছে যখন হচ্ছে আমাদের থাকে স্নো পড়ে, রাস্তা যখন স্নো দিয়ে ঢাকা থাকে, স্লিপারি কন্ডিশন থাকে, তখন হচ্ছে এই জিনিসগুলো খুব কাজের, এই লো মোডটা। ওকে, সো পার্কিংয়ে চলে যাই। ওকে, আচ্ছা, আরেকটা আছে ইকোনমি মোড। এটাও অনেক লো মোডের মতোই। এটা দিলে একটু গ্যাস কম খাবে, কিন্তু মানে গাড়ি চালানোর মজা একটু কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অটো ইঞ্জিন অফ। অটো ইঞ্জিন অফটা হচ্ছে যে যখন আমি এটা যদি নর্মালি এটা অ্যাক্টিভ থাকে, এটা প্রেস করলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে গাড়ি যদি একটু সিগনালে থাকে কিছুক্ষণ, অটোমেটিক ইঞ্জিন অফ করে দেয়, কিন্তু আবার চালানোর সময় আবার ঘুম করে ওঠে। সো এটা বিরক্ত লাগে দেখে অফ করে রাখি। আচ্ছা, এটা হচ্ছে পার্কিং ব্রেক। এটা এখন অ্যাক্টিভ করা আছে। সো আমি যদি এটা প্রেস করি, পার্কিং চলে গেল। আবার যদি উপর দিকে প্রেস করি, পার্কিং ব্রেক অন হয়ে গেল। সো এখন ওই টান দিয়ে ম্যানুয়ালি পার্কিং ব্রেক কিন্তু নাই এই গাড়িতে। এই হলো এখানকার ফিচার। আর আরামদায়ক ফিচারের মধ্যে আছে হচ্ছে যে প্রথমেই বলতে হবে যেটা, সেটা হচ্ছে হিটেড ফ্রন্ট সিট। ফ্রন্ট সিট দুইটাই কিন্তু হিটেড। সো আমি দিলাম এই যে ফুল হিট আছে, এখন কমিয়ে দিলাম, একটু কম, আর একটু কম, একেবারে কম। এই 1-2 সেকেন্ডে কিন্তু সিট অলরেডি গরম হয়ে গেছে। সো এটা খুবই কাজে লাগে কখন, একদম শীতকালে, কারণ গাড়ি তো বাইরে থাকে। শীতকালে তো পুরো গাড়ি হয়ে থাকে ঠান্ডা। সো নর্মালি গাড়ি চালু করে তো আমি হিটার অন করতে পারি। হিটার অন করলে গাড়িটা গরম হচ্ছে ঠিকই, কিন্তু সিট তো গরম হতে সময় লাগে। সো আপনি ঠান্ডার মধ্যে এসে আরেক ঠান্ডার উপরে বসলে তখন কিন্তু গাড়ি চালাতে গেলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো এটা কিন্তু সেফ না। তো এটা থাকলে খুব শুধু যে আরাম হয় তা না, আমি বলবো এটা খুব সেফটির একটা ব্যাপার। সো সেফটি ফিচারের মধ্যে আমি এটাকে ইনক্লুড করতে চাই। ওকে, তারপর আছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল। সো কি বলে যে আপনি এসি বা হিটার যাই চলুন না কেন, ডুয়েল জোন মানে হচ্ছে যে এখন যেটা আছে এটা সিঙ্ক করা আছে। আমি এখান থেকে বাড়াই বা কমাই, দুই পাশে সমানভাবে সব কিছু হচ্ছে। হ্যাঁ, তো এখন আমি যদি সিঙ্কটা অফ করে দিই, ধরলাম যে আমার পাশের ব্যক্তির সাথে আমার ঝগড়া হয়েছে, তার অনেক গরম লাগতেছে, আমার ঠান্ডা লাগতেছে। তো এখন আমি 71-এ রাখলাম, 71 ফারেনহাইট, সে বাড়াই দিল না, আমার অনেক গরম লাগে ভাই। ওকে, সো তার দিক থেকে একটু গরম বাতাস আসবে, আমার দিক থেকে ঠান্ডা বাতাস আসবে, বা তার দিক থেকে কম ঠান্ডা আসবে, আমার দিক থেকে বেশি ঠান্ডা আসবে। ওকে, এখন আমি যদি আবার সিঙ্ক করে দিই, আবার কিন্তু সমান সমান হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সো সিঙ্ক থাকে নর্মালি। আচ্ছা, আর যেগুলো তো আপ ডাউন করে বাতাস ডিরেকশন দেওয়া যায়, কোন দিকে ফ্লো হবে, এটা দেখানোর কিছু নাই। আর হচ্ছে এইদিকে 2টা USB পোর্ট আছে, একটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, আর একটা যেটা দিয়ে হচ্ছে আমি গাড়ির সাথে কানেক্ট করছি অ্যান্ড্রয়েড অটোতে। সো এটা দিয়ে আমার ফোনটা কানেক্টেড। সো এটা ফোন চার্জও হয়, প্লাস ফোন গাড়ির সাথে কানেক্টেডও হয়। সো 2 রকম মজা। আর হচ্ছে এখানে কফির মগ টক রাখা যায়। আমি আপাতত একটা পানির বোতল রাখছি। আর এখানে হ্যান্ডরেস্টটা বেশ আরামদায়ক, এটা উঠালে কিছু জায়গা আছে। এখানে পানির বোতল, একটু টিস্যু আর সানগ্লাস হোল্ডার রাখা আছে, সানগ্লাসের বক্স রাখা আছে। আর আরেকটা জিনিস যেটা আমি না চাইতেই পাইছি, সেটা হচ্ছে এই সানগ্লাস হোল্ডার। সো সানগ্লাসটা এখানে আছে, চাইলে খুব ইজিলি নিয়ে নিতে পারি। এখানে সানগ্লাস ছাড়া ড্রাইভ করা খুব ডিফিকাল্ট যখন অনেক রোদ ওঠে, আবার বিকালবেলা।
এখানে সব কিছু খুব ক্লিয়ার, তো সো রোডটাও খুব চোখে লাগে এবং রিফ্লেকশন অনেক বেশি হয় রাস্তা থেকে, গাড়ি থেকে, সো ফ্যামিলিসটা লাগে। আরেকটা যেটা মজার জিনিস আমি পাইছি গাড়িতে, সেটা হচ্ছে এই মুনরুফ। তো এখান থেকে আমি চাইলে এই গ্লাসটাও সরিয়ে ফেলতে পারি, খুলে ফেলতে পারি, বাট কোনো প্রয়োজন নাই, খোলা থাকুক, রোডটা আসুক, ভালো লাগতেছে রোডটা। ওকে, আর এখানে যেটা আছে, যদি কখনো দুর্গম জায়গায় বিপদে পড়ি, যেখানে ফোন কানেক্ট করতে পারতেছি না বা ফোনও নষ্ট হয়ে গেছে, তখন এটা চাপ দিলে আমাকে ইমার্জেন্সি টিম আসবে উদ্ধার করতে, বাট এটা কিন্তু আসলে চার্জ অ্যাপ্লিকেবল এই জিনিসটা। আর পেছনের সিট যথেষ্ট জায়গা আছে, এখানে আমার ফ্যামিলির 4 জন মেম্বার বসতে পারছে অলরেডি, তারা বসছেও, অনেক কমফোর্টেবল আর কি। অ্যাকর্ডটা হচ্ছে সাইজে অনেক বেশ বড়, মানে বড় বলতে হচ্ছে একদম কম্প্যাক্ট না, মিড সাইজ সেডান, তো যথেষ্ট জায়গা থাকে এবং বেশ মজবুত একটা গাড়ি। আর অবশ্যই তো স্পোর্টি একটা কার, 192 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটাকে যদি আমরা সিসিতে কনভার্ট করি, এটা প্রায় 3000 সিসির কাছাকাছি আর কি। ওকে, আর সিটগুলো বেশ ভালো, বড়, কমফোর্টেবল। আমি যে সিটটায় বসে আছি এখন, এটা কিন্তু পাওয়ার সিট, অর্থাৎ এখানে এই যে সুইচ আছে, এই যে এগুলা, সো এগুলাই প্রেস করে গাড়ির সিটটা ডানে বা উপর নিচে আমি করতে পারবো, ম্যানুয়াল না, বাট বাকিগুলো ম্যানুয়াল, শুধুমাত্র ড্রাইভার সিটটা পাওয়ার সিট। এখান থেকে সব কিছুর অ্যাক্সেস আছে, মিরর অ্যাডজাস্ট সব কিছু, এটা নর্মাল জিনিস, এখানে আর বলার কিছু নাই। তো আমার কিছু পরিচিত মানুষ, কিছু বন্ধু রিভিউ চেয়েছিল গাড়িটার, সো আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব দিলাম। আর এটা যেহেতু আমার প্রথম গাড়ি, সো আমার নিজের কাছেও এটার স্মৃতিটা ধরে রাখা খুব জরুরি ছিল, তো আমিও সেটা মূলত নিজের জন্যই করলাম। আর বাকিরা যদি কেউ দেখে থাকেন, সেটা তো অবশ্যই আমি অনেক খুশি হব। এই তো, গাড়ির হুড খুলে ইঞ্জিন নিয়ে পক করতে পারবো না, কারণ আমার আসলে খুব একটা ধারণা নাই ইঞ্জিন সম্পর্কে, যতটুকু জানি অতটুকুই বললাম। আচ্ছা, শেষ করার আগে কিভাবে ইউএসএতে গাড়ি কিনি সেই ব্যাপারে ছোট্ট করে একটু বলি। হ্যাঁ, গাড়ি কিনতে অবশ্যই ডলার লাগে, তবে আপনার ইনকাম ভালো হলে কিন্তু আপনি ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তিতেও কিনতে পারবেন। আর হ্যাঁ, সাথে লাগবে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি কিনতে পারবেন না। আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স, ড্রাইভিং রেকর্ড, প্রতিদিন গাড়ি চালানোর আনুমানিক ডিস্ট্যান্স, আপনার নিজের বয়স, এসবের উপর ভিত্তি করেই আসলে ইন্স্যুরেন্সের পরিমাণ নির্ধারিত হয়। সো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসে। আমার মতো নতুন ড্রাইভার হলে ইন্স্যুরেন্স একটু বেশি দিতে হবে, আর অভিজ্ঞ ড্রাইভার হলে অ্যাক্সিডেন্ট হিস্টোরি সেভাবে না থাকলে ইন্স্যুরেন্স কিন্তু কম আসে। আবার আমারও কয়েক মাস পর যদি ড্রাইভিং রেকর্ড ভালো আসে, যদি কোনো সেরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকে, তবে ইন্স্যুরেন্সের টাকা কিন্তু কমে আসবে। এবং যত দিন যাবে, আমি যদি সেফ ড্রাইভ করি, অ্যাক্সিডেন্টের রেকর্ড না থাকে, তাহলে কিন্তু এই টাকা কমতেই থাকবে। এই তো যা জানি মোটামুটি সবই শেয়ার করলাম। এখন তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর বিদায় নিতে নিতে গাড়িটার ইঞ্জিন সাউন্ডটা একটু শুনিয়ে দেই, কি বলেন?